শুভ সকাল সবাইকে। আজ 1 অক্টোবর মঙ্গলবার। আজকের সকালের বিশেষ বিশেষ খবর হলো করিমগঞ্জে অক্টোবর মাসের জাতীয় খাদ্য সুরক্ষা যোজনার চাল বরাদ্দ, সুপ্রিম কোর্টের নির্দেশের পরে বুলডোজার দেওয়ায় আসাম সরকারকে আদালত অবমাননায় নোটিশ, ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার হাতে চালু মুখ্যমন্ত্রীর আত্মনির্ভর আসাম প্রকল্প, ৭৫,০০০ টাকা করে প্রথম কিস্তির সরকারি অনুদান ২৫,০৬৪ জনকে। আমি বাক্যহারা, দাদা সাহেব ফালকে পুরস্কার পাওয়ার ঘোষণায় মন্তব্য অভিনেতা মিঠুনের। আসপার অধীনে আরো ৬ মাসের জন্য মণিপুরকে উপদ্রুত অঞ্চল ঘোষণা, মিজোরামের রাজ্যপাল পদে শপথ ইন্দ্রসেনা রেড্ডি নাল্লুর, হাইলাকান্দি জেলা প্রতিষ্ঠা দিবস পালন এবং সর্বশেষ খবরটি হলো দুল্লতপুরায় বাঘ সেতু দিয়ে যান চলাচল সাময়িকভাবে বন্ধ। এবারে শুনুন বিস্তারিত খবর। করিমগঞ্জে অক্টোবর মাসের জাতীয় খাদ্য সুরক্ষা যোজনার অধীনে পিএমজিকেএওয়াই বা প্রাইম মিনিস্টার গরিব কল্যাণ অন্ন যোজনার বিনামূল্যের চাল বরাদ্দ করা হয়েছে। এই চাল অন্তোদয় অন্ন যোজনায় রেশন কার্ড পিছু ৩৫ কেজি এবং প্রায়োরিটি হাউস হোল্ড কার্ডধারীদের মাথা পিছু ৫ কেজি করে বিনামূল্যে বিতরণ করতে করিমগঞ্জের খাদ্য গণবন্টন ও উপভোক্তা বিষয়ক বিভাগ থেকে নির্দেশ দেওয়া হয়েছে। পরবর্তী খবরটি হলো সুপ্রিম নির্দেশের পরও বুলডোজার দেওয়ায় আসাম সরকারকে আদালত অবমাননায় নোটিশ। সুপ্রিম কোর্টের নির্দেশ অমান্য করার অভিযোগে আদালত অবমাননার নোটিশ পাঠানো হলো আসাম সরকারকে। কামরূপ জেলার সোনাপুরে অবৈধ নির্মাণের বিরুদ্ধে বুলডোজার অভিযান চালাচ্ছিল হিমন্ত বিশ্ব শর্মার সরকার। অবিলম্বে সে অভিযান বন্ধ করার নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি সেখানে বসবাসকারী লোকজনকে এখনো সরানো যাবে না বলে স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে। এছাড়া আগামী ৩ সপ্তাহের মধ্যে আদালত অবমাননার নোটিশের জবাব দিতে বলা হয়েছে আসাম সরকারকে। আসামের সোনাপুরে আদিবাসী অধ্যুষিত এলাকায় কিছু অবৈধ নির্মাণের অভিযোগ তুলে বুলডোজার অভিযান চালাচ্ছিল আসাম সরকার। এর বিরুদ্ধে আদালতে মামলা দায়ের করেন এলাকাবাসী। সেই মামলায় গত ১৭ সেপ্টেম্বর সুপ্রিম কোর্ট স্পষ্ট জানিয়ে দেয় ১ অক্টোবর পর্যন্ত ওই এলাকায় বুলডোজার অভিযান চালাতে পারবে না সরকার। অবশ্য একই সঙ্গে আদালত এটাও জানায় রেল লাইন, রাস্তার ধার ও অন্যান্য সার্বজনীন স্থানে অবৈধ নির্মাণ হলে তা ভেঙে ফেরার অধিকার সরকারের রয়েছে এবং এর জন্য কোনো অনুমতির প্রয়োজন পড়ে না। বুলডোজার অভিযান প্রসঙ্গে আদালতে আসাম সরকারের তরফে জানানো হয় ওই অঞ্চলে আদিবাসীদের জমি জোর করে দখল করে অবৈধ নির্মাণ করেছিল অভিযুক্তরা। এরপর সুপ্রিম কোর্টের সে নিষেধাজ্ঞাকে পাত্তা না দিয়ে ফের অভিযান চালায় হিমন্ত সরকার। এর পাল্টা শীর্ষ আদালতে মামলা দায়ের করেন বুলডোজার হামলার শিকার হওয়া ৪৭ জন। অভিযোগ তোলা হয় শীর্ষ আদালত ১ অক্টোবর পর্যন্ত নিষেধাজ্ঞা জারি করা সত্ত্বেও কিভাবে হামলা চালাতে পারে সরকার। আদালত অবমাননার এখানে অভিযোগের জেরেই হিমন্ত সরকারকে নোটিশ পাঠানো হয়েছে শীর্ষ আদালতের তরফে। পাশাপাশি বুলডোজার অভিযান চালানো যাবে না বলে স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে। এদিকে মামলাকারী পক্ষের আইনজীবী আদালতকে জানান বাড়ি ভাঙ্গার আগে সরকারের তরফে কোনো রকম নোটিশও দেওয়া হয়নি, সম্পূর্ণ অবৈধভাবে বুলডোজার চালানো হয়েছে। উল্লেখ্য, যোগীরাজ্য উত্তরপ্রদেশ থেকে যে অভিযান শুরু হয়েছিল ক্রমশ তা ছড়িয়ে পড়ে দেশের বাকি বিজেপি শাসিত রাজ্যগুলিতে। রাষ্ট্রের কূপে পড়লেই অভিযুক্তের বাড়িতে নানা উসিলায় চলত বুলডোজারের তাণ্ডব। যোগীর এহেন নীতির দ্বারা সবচেয়ে বেশি অনুপ্রাণিত হয়েছিল আরো এক বিজেপি শাসিত রাজ্য আসাম। আসামের সোনাপুরে তেমনি এক অবৈধ নির্মাণের বিরুদ্ধে অভিযান চালাতে গিয়ে এবার বিপাকে পড়ল হিমন্ত বিশ্ব শর্মার সরকার। আদালত অবমাননার নোটিশের পাশাপাশি বুলডোজার অভিযানে জারি হলো নিষেধাজ্ঞা। পরবর্তী খবরটি হলো মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার হাতে চালু হয়েছে মুখ্যমন্ত্রীর আত্মনির্ভর আসাম প্রকল্প। আসামে উদ্যোগীকরণের বাতাবরণ সৃষ্টির উদ্দেশ্যে সোমবার এই প্রকল্পের অধীনে বাছাইকৃত রাজ্যের বিভিন্ন প্রান্তের ২৫,০৬৪ জন সুবিধাভোগীকে প্রথম কিস্তির ৭৫,০০০ টাকা করে প্রদান করা হয়েছে। মূলত রাজ্যে নয়া উদ্যোগ গড়ে তুলতে প্রকারভেদে সুবিধাভোগীদের ২ লক্ষ থেকে ৫ লক্ষ টাকার চেক দেবে সরকার। গুয়াহাটির খানাপাড়া ময়দানে এক অনুষ্ঠানের মধ্যে বাছাইকৃত উদ্যোগীদের হাতে ৭৫,০০০ চেক তুলে দিয়েছেন মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা। এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রদত্ত ভাষণে মুখ্যমন্ত্রী জানান বাছাইকৃত সুবিধাভোগী যুবক যুবতী যারা ৭৫,০০০ টাকার চেক পেয়েছেন তাদের প্রথমে ৩ দিনের প্রশিক্ষণ দেওয়া হবে। প্রশিক্ষণ শেষ হওয়ার সঙ্গে সঙ্গে সংশ্লিষ্টদের আরো ২৫,০০০ টাকা প্রদান করা হবে। এই ১ লক্ষ টাকা সুবিধাভোগীরা কিভাবে ব্যবহার করছেন তার উপর ভিত্তি করে আরো ১ লক্ষ টাকা দেওয়া হবে।
টাকা ফেরত দেওয়া সম্পর্কে মুখ্যমন্ত্রী বলেন 1 লক্ষ টাকা ফেরত দিতে হবে না, এই টাকা সরকারি ভর্তুকি, বাকি 1 লক্ষ টাকা ব্যাংকে পরিশোধ করতে হবে। তবে ওই 1 লক্ষ টাকা 3 বছর পর প্রতি মাসে 5,000 টাকা করে দিতে হবে সুবিধাভোগীদের। এরপর সরকার মুখ্যমন্ত্রীর আত্মনির্ভর আসাম প্রকল্পের দ্বিতীয় দফার কাজ শুরু করবে। এই প্রকল্পের অধীনে রাজ্য সরকার আরো 75,000 যুবক যুবতীকে অর্থ সাহায্য প্রদান করার চেষ্টা করবে জানান মুখ্যমন্ত্রী শর্মা। মুখ্যমন্ত্রী বলেন, আজ আমরা মুখ্যমন্ত্রীর আত্মনির্ভর আসাম অভিযানের অধীনে 25,000 শিল্পোদ্যোগীদের ব্যাংক অ্যাকাউন্টে 510 কোটি টাকা ট্রান্সফার করেছি। এটি আমাদের নাগরিকদের আশা আকাঙ্ক্ষাকে উৎসাহিত করবে, তারা তাদের উদ্যমী শক্তিকে কাজে লাগাবেন, তা ভেবে আমি খুব আনন্দিত। ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা বলেন, গত বছর 2023 সালের 23 সেপ্টেম্বর এই প্রকল্প আমরা চালু করে ইচ্ছুক প্রার্থীদের আবেদন জমা দিতে বলেছিলাম। এর জন্য একটি পোর্টাল আমরা চালু করেছিলাম। পোর্টালে উদ্যোক্তাদের জন্য ব্যবসায়িক পরিকল্পনার পরামর্শ দিয়ে একে শিল্প অনুসারে পৃথক করা হয়েছিল। পোর্টালে লক্ষাধিক প্রার্থী আবেদন করেছিলেন, তাদের মধ্যে প্রথম অবস্থায় বাছাইকৃত 25,000 জন অনুদান পেয়েছেন। তিনি আরো বলেন, উদ্যোগটি সফলভাবে চালানো হলে সংশ্লিষ্টরা প্রধানমন্ত্রী মুদ্রার অধীনে যোগ্য বলে বিবেচিত হবেন। তবে সেক্ষেত্রে একটি বিল্ট ইন ট্রেনিং মডিউলও রয়েছে বলেন মুখ্যমন্ত্রী। এখানে উল্লেখ করা যেতে পারে, রাজ্যে বেকারত্ব দূর করতে, নব উদ্যোগীদের স্বাবলম্বী করতে এই আর্থিক অনুদান প্রদানের ব্যবস্থা গ্রহণ করছে সরকার। বাছাইকৃত উদ্যোগীদের 50% ভর্তুকি প্রদান করা হবে। এছাড়া কিছু নিয়ম পালনের মধ্য দিয়ে 2 লক্ষ, 3 লক্ষ এবং 5 লক্ষ টাকা দেওয়া হবে সুবিধাভোগীদের। প্রসঙ্গত, মুখ্যমন্ত্রীর আত্মনির্ভর আসাম প্রকল্পের অধীনে কৃষি ও উদ্যান শস্য, মৎস্য পালন, হাঁস মুরগ ও দুগ্ধ উৎপাদন, প্যাকেজিং ইত্যাদি উদ্যোগকে অন্তর্ভুক্ত করা হয়েছে। আগামী 2 বছরের মধ্যে এই প্রকল্পের মাধ্যমে 2 লক্ষ যুবক যুবতীকে সহায়তা প্রদানের লক্ষ্য নির্ধারণ করেছে সরকার। তবে এই প্রকল্পের সুবিধাভোগীদের জন্য কয়েকটি শর্ত বেঁধে দেওয়া হয়েছে। শর্তগুলি যথাক্রমে, সুবিধাভোগীদের অবশ্য আসামের স্থায়ী বাসিন্দা হতে হবে, বয়স হতে হবে 18 থেকে 45 বছর, শিক্ষাগত যোগ্যতা হবে ন্যূনতম 10ম শ্রেণী পাস, ইতিপূর্বে ঋণ পরিশোধের ক্ষেত্রে কোনো গরমিল থাকা চলবে না, প্রকারভেদে উপার্জন সৃষ্টিকারী কার্যকলাপের জন্য ITI ডিপ্লোমা প্রভৃতি থাকতে হবে। একটি পরিবারে কেবলমাত্র একজন পাবেন এই সুবিধা। সরকারি কর্মচারী কিংবা পেনশনভোগী পরিবার এই প্রকল্পের সুবিধা পাবে না। এছাড়া 2023 সালের 1 এপ্রিলের আগে এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জে প্রার্থীকে রেজিস্ট্রিভুক্ত হতে হবে। অনুষ্ঠানে দর্শকা শুনেছিলেন সুবিধাভোগী ও তাদের পরিবারবর্গ, বহু বিশিষ্ট নাগরিকগণ। মঞ্চে ছিলেন রাজ্য মন্ত্রী পরিষদের সদস্যবৃন্দ, যথাক্রমে শিল্প ও বাণিজ্য মন্ত্রী বিমল বোরা, অর্থমন্ত্রী অজন্তা নেওগ, বনমন্ত্রী চন্দ্রমোহন পাটোয়ারি, কৃষি ও পশুপালন মন্ত্রী অতুল বোরা, জল সম্পদ সহ বহু দপ্তরের মন্ত্রী পীযূষ হাজারিকা, খাদ্য ও সরবরাহ দপ্তরের মন্ত্রী রঞ্জিত কুমার দাস, কেশব মহন্ত, ডক্টর রনজ পেগু, উর্খাও গৌরব ব্রহ্ম, সঞ্জয় কিষান, 2 সাংসদ দিলীপ শইকিয়া ও কামাখ্যা প্রসাদ তাসা, ছিলেন রাজ্যের মুখ্য সচিব ডক্টর রবি কুটা, বিজেপির প্রদেশ সভাপতি ভবেশ কলিতা প্রমুখ। পরবর্তী খবরটি হলো, আমি বাক্যহারা, দাদা সাহেব ফালকে পুরস্কার পাওয়ার ঘোষণায় মন্তব্য মিঠুনের। দাদা সাহেব ফালকে পুরস্কার পাওয়ার ঘোষণায় তিনি অভিভূত জানালেন মিঠুন চক্রবর্তী। একই সঙ্গে তিনি বলেছেন, আমি বাক্যহারা। মিঠুন চক্রবর্তী সোমবার বলেছেন, আমার কাছে কোনো শব্দ নেই, আমি হাসতেও পারছি না, কাঁদতেও পারছি না। এটা এত বড় বিষয় আমি কল্পনাও করতে পারিনি। আমি অত্যন্ত খুশি। আমি এই প্রাপ্তি আমার পরিবার এবং বিশ্বজুড়ে আমার অনুরাগীদের উৎসর্গ করছি। এর আগে বাঙালি হিসেবে দাদা সাহেব ফালকে পুরস্কার পেয়েছিলেন সৌমিত্র চট্টোপাধ্যায়, আর এবার মিঠুন চক্রবর্তী। উল্লেখ্য, দাদা সাহেব ফালকে পুরস্কার পাচ্ছেন মিঠুন চক্রবর্তী। 8 অক্টোবর অভিনেতার হাতে তুলে দেওয়া হবে পুরস্কার। ওই দিন 70তম জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রদান অনুষ্ঠানে সম্মানিত করা হবে প্রবীণ অভিনেতাকে। পরবর্তী খবরটি হলো, আফস্পার অধীনে আরো 6 মাসের জন্য মণিপুরকে উপদ্রুত অঞ্চল ঘোষণা। রাজধানী ইম্ফল সহ 19টি নির্দিষ্ট থানা এলাকা ছাড়া সমগ্র মণিপুর রাজ্যকে উপদ্রুত অঞ্চল বলে ঘোষণা করেছে সরকার। সোমবার মণিপুর সরকার এক বিজ্ঞপ্তি জারি করে রাজ্যে চলমান আইন শৃঙ্খলা পরিস্থিতির পরিপ্রেক্ষিতে গত 26 সেপ্টেম্বর থেকে বলবৎযোগ্য সশস্ত্র বাহিনী অর্থাৎ বিশেষ ক্ষমতা আইন 1958 সংক্ষেপে আসপার অধীনে 6 মাসের জন্য সমগ্র রাজ্যকে উপদ্রুত অঞ্চল হিসেবে ঘোষণা করেছে। সরকারি বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আসপার সময়কাল বাড়ানোর সিদ্ধান্ত চলমান অস্থিরতা এবং নিরাপত্তাজনিত উদ্বেগের উপর ভিত্তি করে নেওয়া হয়েছে। এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বর্তমান গ্রাউন্ড পরিস্থিতির উপর পর্যালোচনা এবং পুনর্মূল্যায়ন করে।
প্রসঙ্গত 1980-র দশক থেকে মণিপুরে বলবৎ রয়েছে আফস্পা। পরবর্তী খবরটি হলো, ত্রিপুরা রাজ্যপাল ইন্দ্রসেনা রেড্ডি নাল্লু অতিরিক্ত দায়িত্ব নিয়ে মিজোরামের রাজ্যপাল হিসেবে পদ ও গোপনীয়তার শপথ নিয়েছেন। সোমবার রাজভবনের দরবার হলে নবনিযুক্ত ইন্দ্রসেনা রেড্ডি নাল্লুকে শপথ বাক্য পাঠ করিয়েছেন গৌহাটি হাইকোর্টের বিচারপতি জাস্টিস নেলসন সাইলু। ভারতের রাষ্ট্রপতি কর্তৃক জারিকৃত নিয়োগপত্র পাঠ করে শুনিয়েছেন মুখ্য সচিব ডক্টর রেণু শর্মা। রাজ্যপালের শপথ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী এবং মন্ত্রী পরিষদের সদস্যরা। পরবর্তী খবরটি হলো, হাইলাকান্দি জেলার প্রতিষ্ঠা দিবস উপলক্ষে সোমবার হাইলাকান্দি এসকেরা সিভিল হাসপাতালের 21 জন সাফাই কর্মীকে সংবর্ধনা জানানো হয়। সিভিল হাসপাতালে আয়োজিত এক অনুষ্ঠানে 2 জন সাফাই কর্মীকে পুরস্কার তুলে দেওয়া হয়। পুরস্কার তুলে দেন স্বাস্থ্য যুগ্ম সঞ্চালক ডক্টর অলকানন্দনাথ ও অ্যাসিস্ট্যান্ট কমিশনার জোনাদি লংতাসা। সোমবার এই উপলক্ষে কালীনগর, জানকীবাজার ইত্যাদি এলাকায় সাফাই অভিযান চালানো হয়। জেলা প্রশাসনের উদ্যোগে আজ জেলার শিক্ষা প্রতিষ্ঠানগুলিতে ড্রয়িং, পেন্টিং সহ রচনা প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। পাশাপাশি জেলার 63টি শিক্ষা প্রতিষ্ঠানের তিথি ভোজনে জেলার 63 জন শীর্ষ আধিকারিক শিক্ষার্থীদের ভোজন করাবেন। আজ সকাল 10টা থেকে বেলা 2টা পর্যন্ত হাইলাকান্দি শহরের এসকেরা সিভিল হাসপাতালে এক ব্লাড ডোনেশন ক্যাম্পের আয়োজন করা হয়েছে। আজ সকাল 11টায় খাটলিজোড়ার ওল্ড এজ হোমে প্রবীণ নাগরিকদের স্বাস্থ্য পরীক্ষা শিবিরের আয়োজন করা হয়েছে। পাশাপাশি হাইলাকান্দি পৌরসভার এক্সিকিউটিভ অফিসারের উদ্যোগে চলবে ওয়াল পেন্টিং। সকাল 11টায় হাসপাতাল, ওল্ড এজ হোম, সদর হোম ইত্যাদিতে ফলমূল বিতরণ করা হবে। এছাড়া আজ সকাল 11:30টায় হাইলাকান্দি শহরে একটি শোভাযাত্রা বের করা হবে। বেলা 1টায় পুরসভায় প্রবীণ নাগরিকদেরকে সংবর্ধনা জানানো হবে। বিকেল 4টায় প্রীতি ফুটবল ম্যাচের আয়োজন করা হয়েছে। সন্ধ্যে 5টায় সব সরকারি ভবনে আলোকসজ্জা করা হবে। উল্লেখ্য, 1989 সালের 1 অক্টোবর সরকারি নির্দেশে হাইলাকান্দি জেলা প্রতিষ্ঠিত হয়। এবার নিয়ে প্রশাসনের উদ্যোগে পরপর তৃতীয় বছর জেলার প্রতিষ্ঠা দিবস পালন করা হচ্ছে। জেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত আজকের এই কর্মসূচিতে স্বতঃস্ফূর্তভাবে যোগদান করতে জনসাধারণের প্রতি আবেদন জানানো হয়েছে। আজকের বিশেষ সংবাদ এখানেই সমাপ্ত।